আজ সিরাজগঞ্জে তারেক রহমানের বাসে আক্রমণ করেছে জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের বাস ঘেরাও করে ফেলেছে কর্মীরা এবং তারেক রহমানের খুবই খারাপ অবস্থা করে আজকে দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আজ তারেক রহমান সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন। তার বাসের চারদিক ঘেরাও করে ফেলে জামাত কর্মীরা। এই নিয়ে বিএনপি কর্মীরাও অ্যাকশনে আছে। বাংলাদেশের ভোটে বিএনপির শাখের করাত অবস্থা এখন, এই বিষয়টা নিয়ে আজকে খানিকটা আলোচনা করব। তার একটা বড় কারণ হচ্ছে যে শুরুতে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বিএনপির কোনো গভীর চাল, হয়তোবা কৌশলী কোনো গেম প্ল্যান। দিনের শেষে দেখা যাচ্ছে বিএনপির সেই বিদ্রোহী প্রার্থীরাই এখন মূল দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর ধানের শীষের এই ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতে ইসলামী। এখন নতুন করে আবার উনি যখন আসবে, মানুষ জেগে উঠবে এবং সেটাতে আরও জ্বর সৃষ্টি হবে। এদিকে সিরাজগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি, আর এটি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা এবং প্রচার করা হয়েছে। নেতারা আশা অন্তত 2 লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, এই সিরাজগঞ্জে দীর্ঘ 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তার এই আগমনকে ঘিরে নির্বাচনী প্রচারণায় আজ তারেক রহমান সিরাজগঞ্জে গিয়েছেন। সিরাজগঞ্জে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন জামাত কর্মীদের পরিকল্পনায়। দর্শক শ্রোতা, তারেক রহমানকে নিয়ে গোপনে অনেক পরিকল্পনা করে আসছিল জামাত আওয়ামী লীগ। একদিকে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম সবাই তারেক রহমানকে হুমকার দেয়, সরাসরি তারা প্রকাশ্যে বলে। আর আজকে তারেক রহমানের খারাপ অবস্থা হয় সিরাজগঞ্জে। এর পিছনে কি রয়েছে এবং বর্তমানে সিরাজগঞ্জের পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আমরা ঘটনাস্থলে থেকে যা যা রেকর্ড করছি ধারাবাহিকলি দেখাবো। অন্যদিকে সার্জিস হাসনাতরা কি বলতেছে বা তাদের পরিকল্পনা কিভাবে ফাঁস হয়েছে সেই সব দেখতে পারবেন। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বেসিক শিল্প পার্কে আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রায় 20 বছর পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকে কিন্তু পুরো যে সভাস্থল অর্থাৎ সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের যে মাঠটি রয়েছে সেখানে আমরা দেখছি যে নেতাকর্মীদের কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে দলীয় পতাকা, জাতীয় পতাকা সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেতাকর্মী এখানে আসছেন। দুপুর 2টার দিকে যে নির্বাচনী জনসভাটি রয়েছে সিরাজগঞ্জে সেই জনসভা উপস্থিত হওয়ার কথা রয়েছেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসন এবং পাবনার যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই 2 জেলার যে বিএনপির প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু পরিচয় করে দিবেন এবং এই সিরাজগঞ্জের যে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসবেন এবং সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আসলে নেতাকর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন এবং সাজসজ্জার যে মঞ্চের যে কাজ সেটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। যেগুলো সিরাজগঞ্জ যে ধানের শীষের প্রার্থী রয়েছে অর্থাৎ সিরাজ 2 আসনের যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আমরা দেখছি যে তিনি আসলে তদারকি করছেন এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যে তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জের যে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ এবং তার যে নির্বাচনী জনসভাটি সফল করার জন্য তারা কিন্তু আসলে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। তো আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যে জনসভা সেখানে নেতাকর্মীরা আসছে এবং আমরা দেখছি যে বেলা যত বাড়ছে নেতাকর্মীর সেই ভিড় কিন্তু আসলে বাড়ছে এই সিরাজগঞ্জের যে নির্বাচনী জনসভা স্থল সেখানে। এদিকে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি, আর এটি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা এবং প্রচার করা হয়েছে। নেতারা আশা অন্তত 2 লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজু, আজকে জনসভা নিয়ে বিস্তারিত জানাবেন, নেতাকর্মীরা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানান।
রয়্যাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জে দীর্ঘ 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তার এই আগমনকে ঘিরে সিরাজগঞ্জে কিন্তু শ্বাস রব বিরাজ করছে। বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। সিরাজগঞ্জের 9টি উপজেলায় আর প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিন্তু এই জনসভায় আসছেন। ইতিমধ্যে আমি যদি আপনাকে দেখাতে চাই যে সভাস্থল কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী কিন্তু এই সমাবেশে আসছেন এবং নেতাকর্মীদের আশা যে এই সমাবেশ শুধু সমাবেশে পরিণত হবে, একটা জনসমিতি পরিণত হবে। হাজার হাজার মানুষের উপস্থিত হবে এই জনসভায় এবং আজকের এই জনসভায় সিরাজগঞ্জের 6টি আসন এবং পাবনার 6টি আসনের। আজকের বিষয় বাংলাদেশের ভোটে বিএনপির শাখের করাত অবস্থা এখন। এই বিষয়টা নিয়ে আজকে খানিকটা আলোচনা করব। তার একটা বড় কারণ হচ্ছে যে গণভোট হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে 12ই ফেব্রুয়ারি, সেই গণভোট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কোনো মহল থেকে এইটা অভিযোগ আকারে বলা হচ্ছে, কোনো মহল থেকে দাবি করা হচ্ছে যে এই গণভোটটাকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, এই গণভোটে যে বিষয়গুলি আছে, অর্থাৎ জুলাই সনদের যে সংস্কারগুলির বিষয় আছে, গণভোটে যদি হ্যাঁ বাচক ভোট বেশি পড়ে তাহলে এই সংস্কারগুলি অন্তর্বর্তী সরকার সম্পন্ন করবে, তারপর তারা বিদায় নেবে। ফলে তৎক্ষণাৎ বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হবে কিনা এই নিয়ে একটু সংশয় আছে। এখন এটা গেল একটি দিক, যদিও সরকারের তরফে বলা হয়েছে যে না, এরকম কোনো বিষয় সরকারের, অন্তর্বর্তী সরকারের এইরকম কোনো বাসনা নেই যে তারা আরও 6 মাস সরকারে থাকবে। কিন্তু বহু মহল থেকে এইরকম শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ক্ষমতার হাতবদলটা একেবারে জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পরপরই একটা নতুন সরকার গঠন হয়ে যাবে, এরকমটি নয়। 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন ঠিক মতো হয়, এখনো পর্যন্ত মনে হচ্ছে ভোটটি হবে 12ই ফেব্রুয়ারি, তাহলে 13, 14 বা 15 এই দুটো দিনের মধ্যে কিন্তু নতুন সরকার গঠিত হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন একটি সংশয় তৈরি হয়েছে যে সত্যি নির্বাচিত সাংসদ, অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে কিনা। এখন এটা গেল একটা দিক। এর আরেকটি দিক হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ময়দানে সবচেয়ে বৃহত্তম পার্টি। তাদের কি শাখের করার অবস্থা, যেটা আমি বলছিলাম, সেইটা আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই যে গণভোটকে কেন্দ্র করে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন যে তাহলে দেখবেন যে এই গণভোট নিয়ে 3টি সম্পূর্ণ ভিন্ন অবস্থান আছে। এক তো হচ্ছে যে ময়দানে যারা আছে তাদের মধ্যে জাতীয় পার্টি, তারা একমাত্র গণভোটে অর্থাৎ নাতে টিক দেওয়ার কথা তারা বারবার বলছে। অর্থাৎ বলছে যে গণভোটের যে প্রস্তাবগুলি, যে 4টি প্রস্তাব, এই প্রস্তাবগুলি যেন জনগণ গ্রহণ না করে, তারা যেন এর সঙ্গে সহমত না হয়। আর সহমত যে হলেন না সেটা প্রমাণ করতে হলে পরে নাতে টিক দিতে হবে। অন্যদিকে বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের সরকারি অবস্থান হচ্ছে যে তারা গণভোটে হ্যাঁ সূচক মানে বাক্সে তারা টিক দিতে বলছে, যে খোপে হ্যাঁ লেখা থাকবে সেখানে তারা টিক দিতে বলছে। একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিং শুরু করেছে। তোদেরকে মা নাই? ঘুণে ধরা জাতি আমরা, কোনো ভালো কাজকে ভালোভাবে নিতেই পারি না। দেখেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, রাজনৈতিক মত থাকবে, বিরোধ থাকবে। একদল অন্য দলকে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করবে, কিন্তু কিছু কিছু দৃশ্য নিয়ে যখন ট্রলিং করা হয় তখন এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই এই জাতির বিবেক নিয়ে প্রশ্ন তোলে। জামাতের আমির ডক্টর শফিক সাহেব গতকালকে খুব গোস্বা করে বেশ কিছু কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো যৌক্তিক। কেন এই কথাগুলো তিনি বললেন? গেল পরশুদিন সম্ভবত তিনি কোন একটা প্রোগ্রামে গেলেন, তো সেখানে যাওয়ার পরে যারা জুলাই যোদ্ধা আছে, যাদের পরিবার আহত হয়েছে, নিহত হয়েছে অথবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে, তো তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি সাক্ষাৎকালে সেখানে তাকে দেখে আবেগের বিষয়টা অনেকেই ধরে রাখতে পারে নাই, যেহেতু জুলাই যোদ্ধাদের যে রাজনৈতিক দল এনসিপি বা বৈষম্য বিরোধী, তারা জামাতের সাথে কানেক্টেড আছে, এমনকি তারা তাদের প্রিয়জনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার চায় বা তারা একটা ভর্তুকি চায়। সামহাও তারা তাদের অনেক দাবি দেওয়া আছে। তো এই দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলতে যাওয়ার পর সময় এক পর্যায়ে একজন 70 বা 80 ঊর্ধ্ব মা, আমাদের কাছে ওনার হয়তো দাদি বা নানির বয়স, তো তিনি বোরকা এবং হিজাব পরিহিত ছিলেন। তিনি জামাতের আমির ডক্টর শফিক সাহেবকে দেখে জড়িয়ে ধরেছিলেন। আর এই ভিডিওটা নানাভাবে
যে ট্যাগ দেওয়া হয়েছে যে ভাগ্য ভালো শফিক সাহেব চুম্মা দেয় নাই, ভাগ্য ভালো ওই মহিলাকে আরো ভালো করে জড়াই ধরে নাই, ভাগ্য ভালো, এরকম নানান ধরনের বুলিং, সাইবার বুলিং এই ভিডিওটা নেওয়া হয়েছে। আর যেহেতু এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই বিষয়ে গতকালকে তিনি কুমিল্লাতে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি তার গোস্বার বহিঃপ্রকাশ করেছেন এই জাতির উদ্দেশ্যে যে তোদের কি মানাই। আমিও বলতে চাই তোদেরকে আসলে মানাই। দেখেন, এগুলা আজকে থেকে শুরু হয় নাই। আমরা অনেকেই শেখ হাসিনাকে অপছন্দ করি, অনেকে বেগম খালেদা জিয়াকে অপছন্দ করি, অনেকে জামাতের আমিরকে অপছন্দ করি, মানে অপছন্দের তালিকা থাকতেই পারে, কিন্তু একে ওর বউ বানাইয়া এর সাথে হের বাসর সাজাইয়া এরে নিয়ে হের সাথে ফষ্টি নষ্টি করার এই যে প্রবণতাগুলা, এগুলো আসলে কতটুকু যৌক্তিক? তবে এই খেলার একাংশ কিন্তু জামাতের হাত ধরেই শুরু হয়েছিল। তো তখন হয়তো কি এগুলো শেখ হাসিনাকে নিয়ে করা হইতো, তো জাতি ব্যাপক বিনোদন পাইতো, বিএনপির তারাও মজা পাইতো। এখন যখন এই জিনিসগুলাই খোদ জামাতের বিরুদ্ধে, আপনার এন্টি জামাত যে রাজনৈতিক দলগুলো আছে অথবা মিডিয়াগুলো আছে বা সামহাও ব্লগাররা আছেন, তারা যখন এই টুইস্ট টাইপের ভিডিও করছেন, তখন বিষয়গুলো আসলেই কতটা গায়ে লাগার মতন অথবা কতটা নিন্দনীয় এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। এই খেলাটা যে আজকে শুরু হয়েছে তা না, ফাইনালি যে জামাতের আমির তিনি ইসলামী আইন করবেন, ইসলামের অনুযায়ী বাংলাদেশ চলবে, তো সেই ক্ষেত্রে তিনি একজন নারীকে জড়িয়ে ধরতে পারেন কিনা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই নারী কি কোনো যুবতী, কোনো মধ্যবয়সী নারী? তিনি 70-80 ঊর্ধ্ব একজন মা, তার পরিবারের হয়তো কেউ না কেউ মারা গেছে, আর তিনি তো জড়াই ধরেন নাই। ওই মহিলা বা ওই বৃদ্ধা মহিলা আবেগের বশে অথবা তিনি আবেগকে সামলাইতে না পারে, থাকে না আমাদের বাংলাদেশের একটা ট্র্যাডিশন কালচার যে কোনো রকম নেগেটিভ একটা সিচুয়েশন থাকলে অথবা মন খারাপ থাকলে অথবা কেউ মারা গেলে আমরা একটু ধৈর্য কান্নাকাটি করি। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যদি আজকে একটা যুবতী মেয়ে হইতো তাহলে হয়তো জামাতের আমিরকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারতেন। আর এই কথাটাই অনেক গোস্বার সহিত জামাতের আমির ভিডিওর প্রথমে যেটা দেখছেন এই জায়গাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আসলে এই জড়িয়ে ধরার পেছনে উদ্দেশ্যটা কি ছিল। আর যারা এটা নিয়ে সাইবার বুলিং করছে, তোদের কি মা বোন নাই? না, জামাতের আমির সাহেব একটা জিনিস বাংলাদেশে হয়তো তিনি বুঝতে পারেন না যে এই দেশে আমাদের কারোরই মা বোন নাই। অন্যের ইস্যুতে আমরা সবসময় এগুলা করি, আর এগুলা আজকের চলমান প্রক্রিয়া না, এগুলা খোদ আওয়ামী লীগের আমল থেকে শুরু হয়েছে। মাঝখানে জনাব তারেক রহমানকে নিয়ে, এমনকি জাইমা রহমানকে নিয়েও অনেকে আবিদের সাথে এই সেই ছবি বানাইয়া, আমি দেখছি এগুলো খুবই নোংরামি। ঢাকা 8 আসনে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, হসপিটাল থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, পরিবহন থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, ফুটপাত থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, সেই ছাড়া মন্ত্রণালয় থেকেও বলে চাঁদাবাজি করে মির্জা আব্বাস। এইভাবেই তাকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে, কে তোলে? ভূতে তোলে। মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, গণপূর্ত মন্ত্রণালয় টেন্ডারবাজি করে, পরিবহন সেক্টর থেকে টাকা তোলে, কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? তিনি এনসিবির মুখ্য সমন্বয়ক, আপনারা চেনেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। তবে মির্জা আব্বাস সম্পর্কে তিনি যেগুলো বলছে, এইভাবে হয়তো অনেকে মির্জা আব্বাসকে চিনতেন না, তিনি যেভাবে বলছেন। এছাড়া এও বলছেন এই যে মির্জা আব্বাস যেভাবে চাঁদাবাজি চালাচ্ছে, যদি আমি কোনোদিন এই আসনে নির্বাচিত হতে পারি তাহলে মির্জা আব্বাস যদি ঘুমিয়েও থাকে, ওর ঘুম ভাঙিয়ে দিব এবং ওর ঘুম আমি হারাম করে দিব। যারা চাঁদাবাজ আছে এদের বিরুদ্ধে এইভাবেই তিনি কথাগুলো বলে যাচ্ছেন। সেই ছাড়া তিনি আরো বলেছেন, আমি শহীদ ওসমান হাদির সিম্পেথি নিতে আসি নাই, আমি শহীদ ওসমান হাদির যে স্বপ্নগুলো তিনি পূরণ করতে পারে নাই, আমি সেই দেখানো পথে চলছি, আমি কারো সিম্পেথি চাই না। এখন ঢাকা 8 আসনে জনাব মির্জা আব্বাস সাহেবের যেই পরিমাণ ভক্তরা রয়েছে, যেই পরিমাণ তার মানে নেতাকর্মীরা রয়েছে, এতে করে খুব সহজেই তিনি কিন্তু নির্বাচিত হয়ে যায়। তার বিরোধী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার সাথে যে লড়বেন, মানে সেই লড়ার জন্য তিনি এখনো আমার কাছে মনে হয় প্রস্তুত না, তবে তিনি সেই সাহসটা নিয়েছেন। তিনি শুধু একটাই প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে, ঢাকা 8 আসনে চাঁদাবাজদের আমি ঘুম হারাম করে দিব, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। রাস্তার মধ্যে ফুটপাত বসায় রাস্তাগুলো ব্লক করে তাদের কাছ থেকে টাকা নেয়, এই ফুটপাতও বন্ধ করে দেওয়া হবে এবং সেই ফুটপাত থেকে কেউ টাকা নিতে পারবে না। ভাই, ঢাকা হসপিটাল যেখানে মানুষ যায় ট্রিটমেন্টের জন্য, এরকম একটি হসপিটাল থেকেও নাকি সে মির্জা আব্বাস টাকা উঠায় বা তার গ্যাং সদস্যরা নাকি টাকা উঠায়, এই ধরনের অভিযোগগুলোই করে যাচ্ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও গতকাল এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সন্ত্রাসদের গডফাদার হচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সন্ত্রাসের গডফাদার মাস্টারমাইন্ড তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি। জনাব তারেক রহমান নাকি সন্ত্রাসীদের গডফাদার, এটা যারা বিএনপির সমর্থক তারা কি মেনে নিবে? একদম প্রকাশ্যে এইভাবেই নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলো বলে যাচ্ছিলেন। সাহস আছে পোলার, এটা ধরা যায়, বানা যায়, সাহস আছে, সাহস দেখাচ্ছে খুব।
তবে এমন কথা বলবেন না যেই কথার প্রমাণ নাই। আপনি যেভাবে কথা বলছেন আপনি কিছু প্রমাণ সংগ্রহ করেন। ধরেন, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে মির্জা আব্বাস সাহেব চাঁদাবাজি করে, বা তার কিছু গ্যাং রয়েছে সেই সকল কর্মীদেরকে দিয়ে তিনি চাঁদাবাজি করায়। এখন আপনি সেটা প্রমাণ নেন, চাঁদাবাজকে ধরেন, ওর মুখ থেকে আপনি বর্ণনা নেন যে আসলেই ও চাঁদাবাজ কিনা এবং ওকে দিয়ে কে চাঁদাবাজিটা করাচ্ছে। এই প্রমাণ নিয়ে যখন সাংবাদিকদের সামনে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। তারেক রহমানের সিরাজগঞ্জের জনসভা বা নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে দেখানো হয়েছে এবং তারেক রহমান অনেক জায়গায় অনেক বক্তব্য দেয় বা সিরাজগঞ্জে কী বলেছে এইসব দেখানো হয়েছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং দেশের এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কারণ আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।